এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে এডুকেশনাল স্টাডিজ CC02 চ্যাপ্টার। এখানে 4 নিয়ে আলোচনা। ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 1, 2 এবং 2 এর সাথে মার্চ করে 3 তিনটে চ্যাপ্টার নিয়ে আলোচনা করে ফেলেছি, যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলি উল্লেখ করে দিয়েছি, যেগুলো চ্যানেলে ভিজিট করলে ভিডিওগুলো পেয়ে যাবে। আর এখানে আমরা এই চ্যাপ্টার 4 এর গুরুত্বপূর্ণ 2 নম্বর, 7 নম্বর এবং 7 নম্বরের সঙ্গে সম্পর্কিত 5, 3, 4 ইত্যাদি প্রশ্নগুলি নিয়ে এখানে আলোচনা করব। সেই জন্য আমাদের এটিকে কতগুলি পর্বে আমরা ভাগ করে নিয়েছি, যাতে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করিয়ে দেওয়া যেতে পারে। আজকে আমরা চ্যাপ্টার 4 জ্ঞান ও পাঠ্যক্রমের প্রথম পর্ব আলোচনা করব। এখানে আমরা গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন উল্লেখ করেছি। আমাদের আজকের প্রথম প্রশ্ন হলো, পাঠ্যক্রম কাকে বলে বা পাঠ্যক্রম বলতে কী বোঝো, অথবা পাঠ্যক্রমের সংজ্ঞা দাও। এটি 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। কি বলছে? শিক্ষার্থীদের শারীরিক, সামাজিক, প্রজ্ঞামূলক, প্রক্ষোভিক, আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত ও বহির্ভূত যে সহায়ক অভিজ্ঞতাগুলিকে নির্বাচন করা হয় তাই হলো পাঠ্যক্রম। পাঠ্যক্রম হচ্ছে আমাদের শারীরিক, সামাজিক, প্রজ্ঞামূলক বা জ্ঞানমূলক বা বৌদ্ধিক, প্রাক্ষবিক, আধ্যাত্মিক বিকাশের জন্য, মানে সর্বাঙ্গীন বিকাশের জন্য যে বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ এবং যেগুলিকে বিদ্যালয়ের অন্তর্গত ও বহির্ভূত বলতে যেগুলিকে আমরা পাঠ্য বিষয় হিসাবে দেখি এবং পাঠ সহায়ক বিষয় হিসাবে আমরা যেগুলো দেখি, সেগুলো একত্রে আমরা পাঠ্যক্রম বলছি। যেমন আমাদের পাঠের অন্তর্গত বিভিন্ন সাবজেক্টগুলো, যেমন ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি ইত্যাদি, ইভিএস, এর সাথে আমরা কি পাঠ বহির্ভূত বিভিন্ন আর্টের ক্লাস, পিটি ক্লাস ইত্যাদি, এগুলো আমাদের বিভিন্ন ধরনের সামাজিক বা সমাজে চলার জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় অভিজ্ঞতা গ্রহণ করতে সাহায্য করে। সেই জন্য এটাকে আমরা সবকটিকে একত্রে পাঠ্যক্রম বলছি। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, পাঠ্যক্রমের উপাদান বলতে কী বোঝো, এই সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটি আমি এখানে সম্পূর্ণ 7 জন্য করিয়ে দিয়েছি। যদি 2 নম্বরে আসে, 2 থেকে 3টে উপাদানের কথা বলে দেবে। যদি উপাদান বলতে কী বোঝো সেটা কতটা লিখতে হবে আমি এখানে বলে দেবো। পাঠ্যক্রমের উপাদান বলতে বোঝায় পাঠ্যক্রম বিকাশ বা গঠনে কী কী বিষয় বিবেচনা করা হয়। এই উপাদানগুলির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিষয়ের প্রকৃতি, বিকাশমূলক বিষয়, পারস্পরিক ও আর্থিক বিষয়, সমাজ ও সাংস্কৃতিক বিষয়, শিক্ষা সম্পর্কিত বিষয় এবং প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়। অর্থাৎ পাঠ্যক্রম গঠনে বিষয়বস্তুর প্রকৃতি থেকে শুরু করে শিক্ষার্থীর বিকাশ, পরিবেশ, অর্থনীতি সংক্রান্ত বিষয়, সমাজ শিক্ষার প্রতিষ্ঠানের সমস্ত উপাদানগুলি ভূমিকা বিশেষ গুরুত্ব পায়। প্রতিটি উপাদানের পাঠ্যক্রম প্রণেতাদের বিবেচনার বিষয় এই উপাদানের মধ্যে মিথস্ক্রিয়া ঘটার ফলে শিক্ষার্থীর শিক্ষা সুসম্পন্ন হয় ও শিক্ষার্থীর সার্বিক বিকাশ ঘটার পক্ষে আবশ্যিক হয়ে ওঠে। বক্তব্য: এই সমস্ত বিষয়গুলি শিক্ষার্থীর বিকাশে, সর্বাঙ্গীন বিকাশের সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে, সেগুলিকে আমরা একত্রে পাঠ্যক্রমের উপাদান বলে থাকি। এবার পাঠ্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদানগুলি হলো: 1. বিষয়বস্তুর প্রকৃতি। পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় যেমন সাহিত্য, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, গণিত ইত্যাদি অন্তর্ভুক্ত হয়। প্রতিটি বিষয়ের নিজস্ব গঠন ও বৈশিষ্ট্য আছে। বিষয়গুলির গঠন, প্রকৃতি, বৈশিষ্ট্য সম্পর্কে নিখুঁত ও বিশদ জ্ঞানের প্রয়োজন। এইটাকে আমরা বিষয়ের প্রকৃতি বলছি। প্রত্যেকটা বিষয় থেকে আমরা পৃথক পৃথক বিষয় সম্পর্কে জানতে পারছি, শিখতে পারছি। এটাই হচ্ছে আমাদের বিষয়বস্তুর প্রকৃতি। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীর বিকাশ। পাঠ্যক্রম গঠনে উপাদান হিসাবে শিক্ষার্থীর সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন তথ্য বিশেষ প্রয়োজন। এই তথ্যাদির অন্যতম হল শিক্ষার্থীর বিকাশগত তথ্য। পাঠ্যক্রম প্রণয়নের সময় শিক্ষার্থীর বৃদ্ধি, বিকাশ সম্পর্কে বিশেষ গুরুত্ব দিয়ে শিক্ষার কোন স্তরের জন্য পাঠ্যক্রম গঠন করা হবে, সেই স্তরে শিক্ষার্থীর পরিণমনের স্তর কী রকম, তাদের ক্ষমতা, আগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে পাঠ্যক্রম রচনা করতে হয়। পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে শিক্ষার্থীর বৃদ্ধি ও বিকাশের দিকে অন্যতম গুরুত্বপূর্ণ দিকগুলি হলো শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশ, সামাজিক বিকাশ, প্রাক্ষবিক বিকাশ। এই 5টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে হয়। অর্থাৎ যে শিক্ষার্থীর বিকাশমূলক তথ্য মানে কি, যে শিক্ষার্থী কোন বয়সে সেই পাঠটি গ্রহণ করছে, সেই বয়সের সাপেক্ষে তার কীরকম পরিণমন, আগ্রহ, ক্ষমতা থাকবে ধারণ করার বিষয়টি, সেই সমস্ত দিকে পাঠ্যক্রম প্রণেতাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এবং যে বা যারা পড়াবে তাদেরকেও ভাবতে হবে, তবেই শিক্ষার্থীর বিকাশে সহায়ক হয়ে উঠবে তাদের পাঠটি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সামাজিক বিষয়। সমাজ প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থা প্রচলন করছে, সমাজের মধ্যেই শিক্ষা ব্যবস্থা কার্যকরী হয়। যে কোনো সময় সমাজ অন্তর্ভুক্ত সামাজিক গোষ্ঠী, শক্তি বা প্রতিষ্ঠান সমূহ শিক্ষার লক্ষ্য নির্ধারণের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। শিক্ষার অন্যতম প্রধান লক্ষ্য হলো সমাজের ঐতিহ্য, মূল্যবোধ, আচার আচরণ, বিশ্বাস, রীতিনীতি, প্রথা, সংস্কার ইত্যাদি বিষয়গুলি যেগুলি সমাজের পক্ষে গুরুত্বপূর্ণ, সেগুলি সুরক্ষা এবং পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত করা। একটি উত্তম পাঠ্যক্রম সর্বদাই সামাজিক ব্যবস্থা সমূহের ঐতিহ্যকে, মূল্যবোধকে সমন্বিত করে সামাজিক গোষ্ঠী জীবনযাত্রার মান উন্নয়নে নিশ্চয় করে। অর্থাৎ সামাজিক বিষয় যেগুলি আমাদেরকে
সমাজের উপযোগী হতে শেখায়, সমাজে ঐতিহ্য, মূল্যবোধ, আচার আচরণ, বিশ্বাস, রীতিনীতি, প্রথা, সংস্কার ইত্যাদি, সেইগুলিকে আমাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের শিশুকাল থেকে শিক্ষা দিতে হবে, যাতে তারা পরবর্তী প্রজন্ম একজন সুনাগরিক, সমাজের সুনাগরিক হিসেবে নিজেদের ভূমিকাকে বহন করতে পারে। নম্বর পয়েন্ট, আর্থিক বিষয়। পাঠ্যক্রমের ব্যবহার, যোগ্যতা বিচারের আর্থিক বিষয়ের গুরুত্ব খুবই। যেমন অনুকূল পরিবেশের শিক্ষা উপকরণের যথেষ্ট সরবরাহ, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ ইত্যাদি, এই সমস্ত শর্তাদি পূরণের জন্য প্রয়োজনীয় যথেষ্ট আর্থিক সংস্থান, সরকারের, কমিউনিটি এবং অন্যান্য প্রতিষ্ঠান এই অর্থেও যোগদান দেয়। পাঠ্যক্রম প্রণেতাগণ পাঠ্যক্রমে এই ধরনের শিখন অভিজ্ঞতা সমূহ অন্তর্ভুক্ত করতে হবে, তা নির্দিষ্টকরণের আর্থিক সংস্থার উপর বিশেষ নজর রাখা। আর্থিক বিষয় যদি যথার্থ না হয়, তাহলে পাঠ্যক্রমের যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে সেগুলোকে এবং পাঠকে কার্যকরী করে তোলার জন্য বিশেষভাবে প্রয়োজন। 5 হচ্ছে পরিবেশগত বিষয়। এখানে পরিবেশ বলতে বোঝায় ব্যক্তি, প্রতিষ্ঠান বা কমিউনিটির প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ, যা স্বাভাবিক হতে পারে এবং মনুষ্যসৃষ্ট হতে পারে। মানব জাতির অস্তিত্ব ও বিকাশ নির্ভর করে সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রাথমিক পরিবেশ সম্পদের ব্যবহারের উপর বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ করে প্রয়োজন মতো পরিবেশকে নিয়ন্ত্রণ করে ও ব্যক্তি ও সমাজ জীবনে আমরা অভূতপূর্ব উন্নত করতে সক্ষম হয়েছি। মানে পরিবেশের দিকে নজর রাখতে হবে। এটা স্বাভাবিক বা সামাজিক পরিবেশও যেমন প্রাকৃতিক পরিবেশ এবং মনুষ্যসৃষ্ট পরিবেশ, এবং সব দিকে যেমন প্রাথমিকভাবে পরিবেশ ও সম্পদের যোগ্য ব্যবহার শিখতে হবে, তাদের সংরক্ষণ শিখতে হবে, সেই সাথে বিজ্ঞান ও প্রযুক্তি আমরা কোথায় প্রয়োগ করব, কীভাবে প্রয়োগ করবো, যাতে পরিবেশের ক্ষতি সাধন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। 6 হচ্ছে প্রাতিষ্ঠানিক বিষয়। কোনো প্রতিষ্ঠানের পাঠ্যক্রম প্রস্তুতকালে পাঠ্যক্রম প্রণেতাদের প্রতিষ্ঠান সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা প্রয়োজন। সমাজ তার বিশেষ উদ্দেশ্য পূরণের জন্য প্রতিষ্ঠানের সাহায্যে সমাজেরই একটি উপব্যবস্থা। প্রতিষ্ঠানের পাঠ্যক্রম রচনার ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণেতাগণ প্রতিষ্ঠানের প্রকৃতি, বিশেষ করে কার্যকারিতার দিকে বিশেষ নজর দিতে হবে। কোন ধরনের প্রতিষ্ঠানে আমরা কী ধরনের পাঠ্যক্রম পরিচালিত করব সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা প্রাথমিক না উচ্চ প্রাথমিক পাঠদান করছি, না মাধ্যমিক স্তর, উচ্চ মাধ্যমিক স্তরে পাঠদান করছি, সেই বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে। কী ধরনের প্রতিষ্ঠান সেই বিষয়ের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। কারা সেখানে পড়তে আসছে, তাদের আর্থিক সামাজিক পরিস্থিতি, পরিবেশ, এই সমস্ত দিকে আমাদের খেয়াল অবশ্যই রাখতে হবে। প্রশ্ন, আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি কী কী, অথবা আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা 2 অথবা 7 পাঠ প্রশ্ন হিসাবে 3 বা 4-এও আসতে পারে। আধুনিক শিক্ষাবিদদের মতে শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া, তাই পাঠ্যক্রম জীবন পরিবেশের সঙ্গে অঙ্কিত বা সম্পর্কিত হওয়া অত্যাধিক প্রয়োজন। তাই শিক্ষাবিদ মনোবিজ্ঞানী ক্রো বলেছেন, শিক্ষার্থীর মানসিক, দৈহিক, প্রাক্ষবিক, সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক বিকাশের উদ্দেশ্যে বিদ্যালয়ের অন্তর্গত ও বহির্ভূত যে সাহায্যকারী অভিজ্ঞতাসমূহ নির্বাচন করা হয় তাকে আমরা পাঠ্যক্রম বলে থাকি। এই আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. পাঠ্যক্রম এমন হবে যাতে শিক্ষার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। 2. স্বাধীনতা, সাম্য, সুবিচার, দলগত মনোভাব প্রভৃতি গণতান্ত্রিক বৈশিষ্ট্যের প্রতি যাতে বিকাশ ঘটে, আধুনিক পাঠ্যক্রমে সেই দিকে গুরুত্ব আরোপ করতে হবে। 3. পাঠ্যক্রম যেন শিক্ষার্থীদের সুনাগরিক হতে সাহায্য করে। 4. শিখন ও শিক্ষণের মধ্যে সঠিক সম্পর্ক স্থাপন করা আধুনিক পাঠ্যক্রমের একটি বিশেষ বৈশিষ্ট্য। 5. আধুনিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের শিক্ষাগত, ব্যক্তিগত, মানসিক চাহিদাগুলি পূরণ করতে সক্ষম হবে। 6. পাঠ্যক্রমকে শিক্ষার্থীদের আগ্রহ, দক্ষতা, ক্ষমতা, প্রবণতা, মনোভাব ইত্যাদির উপর ভিত্তি করে রচনা করতে হবে। 7 হচ্ছে আধুনিক পাঠ্যক্রম ধারণা অনুযায়ী শিক্ষার্থীদের প্রাক্ষবিক, নৈতিক, সামাজিক ও আধ্যাত্মিক বিকাশ ঘটানো সম্ভব, অর্থাৎ পাঠ্যক্রমের বিষয়বস্তুর জন্য শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়ক হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। 8 হচ্ছে আধুনিক পাঠ্যক্রমের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো জীবনের জন্য প্রয়োজনীয় সব রকমের অভিজ্ঞতার সমন্বয় হলো আধুনিক পাঠ্যক্রম। জীবনের যে সমস্ত বিষয়গুলি প্রয়োজনীয় অন্তর্ভুক্ত থাকতে হবে। 9 হচ্ছে আধুনিক পাঠ্যক্রম মনোবৈজ্ঞানিক ও সমাজবৈজ্ঞানিক উভয় ধরনের ভিত্তির উপর প্রতিষ্ঠিত। মানে শিক্ষার্থীর বিষয়ে গুরুত্ব আরোপ করবে, সমাজ কীরকম ভাবে শিক্ষার্থীকে গড়ে তুলতে চায় সেই বিষয়েও গুরুত্ব আরোপ করবে। অর্থাৎ বলছে মনোবৈজ্ঞানিক হচ্ছে শিক্ষার্থীর মনের ওপর বিকাশ করবে, শিক্ষার্থীর আগ্রহ, শিক্ষার্থীকে গুরুত্ব দিতে হবে, সেই সাথে সমাজ কিভাবে শিক্ষার্থীকে গড়ে তুলতে চায়, সমাজ কিভাবে তার আগামী ভবিষ্যৎ ও নাগরিককে গড়ে তুলতে চায় সেই দিকেও গুরুত্ব দিতে হবে। 10 হচ্ছে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৃত জীবনধর্মী অভিজ্ঞতা দিতে হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র শ্রেণীকক্ষে আবদ্ধ রাখলে চলবে না, শ্রেণীকক্ষের বাহিরের পরিবেশের সঙ্গে তাদের পরিচয় করাতে হবে এবং তাদের অভিজ্ঞতার সমন্বয়ে তাদের জ্ঞান গঠনের সহায়ক পরিবেশ সৃষ্টি করতে হবে। এখানে নির্মিতিবাদ গুরুত্ব আরোপ করা হচ্ছে, যেখানে এমন পরিস্থিতি শিক্ষার্থীদের সামনে সৃষ্টি করতে হবে যাতে তারা অভিজ্ঞতার সাথে নিজেদের জ্ঞান গঠন করতে পারে। 11 হচ্ছে আধুনিক পাঠ্যক্রমকে বৈজ্ঞানিক ও আধুনিক চিন্তাধারার প্রতিফলনে গঠন করতে হবে। শিক্ষার্থী কেন্দ্রিক সক্রিয়তা ভিত্তিক পাঠ্যক্রম আধুনিক পাঠ্যক্রমের প্রধান বৈশিষ্ট্য। এই গেল 11টা পাঠ্যক্রমের বৈশিষ্ট্য, যার মধ্যে যদি
5 বা 7-এ আসে তাহলে 6 থেকে 7 কিংবা 8টা লিখলেই হয়ে যাবে। যদি 2 আসে 2 থেকে 3টে লিখলে হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন, জ্ঞান ও দক্ষতা দুটি পার্থক্য লেখো অথবা জ্ঞান ও দক্ষতা বলতে কি বোঝো লেখো। এখানে আমরা প্রথমে জ্ঞান ও দক্ষতা বলতে কি বোঝো বা জ্ঞান বা দক্ষতা যদি সংজ্ঞা দেয় তাহলে কিভাবে দেবে লিখবে সেটা বলছি। জ্ঞান হলো অভিজ্ঞতা, শিক্ষা বা শেখার মাধ্যমে অর্জিত বোঝা, সচেতনতা বা পরিচিতি। মূলত আমরা জ্ঞান বলতে বুঝি জানা, সেই অনুযায়ী এখানে হচ্ছে জ্ঞান হলো অভিজ্ঞতা, শিক্ষা বা শেখার মাধ্যমে অর্জিত বোঝা, সচেতনতা বা পরিচিতি। জ্ঞান সময়ের সাথে অর্জিত তথ্য, বিষয়গত জ্ঞানকে আরও দৃঢ়তার সাথে প্রয়োগ করার ক্ষমতা অর্জনকে আমরা দক্ষতা বলে থাকি। বিষয়ের জ্ঞান অর্জন হওয়ার পর তা দক্ষতা অন্তর্ভুক্ত করে। অর্থাৎ জ্ঞান হলো ধারণাগুলি বোঝার বিষয়, দক্ষতা হলো সেই ধারণাগুলিকে বাস্তবে প্রয়োগ করার বিষয়। এই গেল জ্ঞান ও দক্ষতা কাকে বলে বা কি বোঝো। এরপরে আমরা জ্ঞান ও দক্ষতার পার্থক্য নিয়ে আলোচনা করব। জ্ঞান ও দক্ষতার পার্থক্যগুলি হলো: 1. বহির্জগৎ থেকে আগত তথ্য যখন অর্থবহ ও যথোপযুক্ত হয়ে ওঠে তখন তা জ্ঞানে পরিণত হয়। বিষয়ের জ্ঞান অর্জন হওয়ার পর তার দক্ষতা তৈরি হয়। বিষয়টাকে জানা, যে বিষয়টা আমরা জানলাম সেটা আমাদের জ্ঞান, এবং সেই বিষয়ে যে জ্ঞানটা তৈরি হলো সেই জ্ঞান দিয়ে আমরা যখন সেই বিষয়টিকে কাজে লাগাতে পারছি তখন সেটা আমাদের দক্ষতায় পরিণত হয়। 2 নম্বর পয়েন্ট হচ্ছে শিশুর জ্ঞান শিশুর দ্বারা সক্রিয়ভাবে সৃষ্টি হয়, শিশুর দক্ষতা সৃষ্টি হয় অভিজ্ঞতার দ্বারা। 3 হচ্ছে জ্ঞান হলো বিষয়ভিত্তিক, দক্ষতা হচ্ছে সমন্বয় ভিত্তিক। 4. জ্ঞান হলো মনের প্রত্যক্ষ প্রসার, যেখানে দক্ষতা হলো সেই জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। এই গেল আমাদের জ্ঞান ও দক্ষতার পার্থক্য। 5 নম্বর প্রশ্ন, নির্মাণ ভিত্তিক শিখন বলতে কি বোঝো বা নির্মিতিবাদ বলতে কি বোঝো, একই হবে। শিক্ষার্থী যখন তার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে এবং তার বোধগম্যতা অনুযায়ী জ্ঞান অর্জন করে তখন তাকে নির্মাণ ভিত্তিক শিখন বলে। অর্থাৎ শিক্ষার্থীদের শিক্ষকের বক্তব্যকে সম্পূর্ণরূপে গ্রহণ করার পরিবর্তে বিষয়টিকে নিজেদের পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা বিশ্লেষণ করে নতুন অভিজ্ঞতা অর্জন করে সেই বিষয়টিকে জ্ঞান হিসাবে গ্রহণ করে, মানে অভিজ্ঞতালব্ধ বিষয়টিকে জ্ঞান হিসাবে গ্রহণ করে, তখন তাকে আমরা নির্মাণ ভিত্তিক শিখন বলে থাকি। 6 নম্বর প্রশ্ন, রিটোরিক্যাল পাঠ্যক্রম বলতে কি বোঝো। অনেক সময় রীতি নির্ধারক বা কোনো রাজনীতিবিদগণ, বিদ্যালয়ের প্রশাসকগণ এবং শিক্ষা ব্যবস্থা উচ্চপদে অসীন আছেন এমন ব্যক্তিবর্গ তারা পাঠ্যক্রম সম্পর্কে একটি নির্দিষ্ট ধারণা ব্যক্ত করে থাকেন। যেমন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 অনুযায়ী, জাতীয় শিক্ষানীতি 2005 অনুযায়ী বোঝাবিহীন শিখন বা লার্নিং উইদাউট বার্ডেন এই ধারণাগুলি জনগণের প্রতি বক্তব্য বা সরকারি স্তরে বিভিন্ন বিবরণের মাধ্যমে প্রসারিত হয়। এই বিষয়টিকে রিটোরিক্যাল পাঠ্যক্রম বলা হয়। মানে যখন আমরা কোনো পাঠ্যক্রমকে রাজনৈতিকবিদগণের বক্তব্য, বিদ্যালয়ের প্রশাসকদের বক্তব্য, শিক্ষায় উচ্চ পদে অসীন আছেন এমন ব্যক্তিদের ধ্যান ধারণা, বক্তব্যের উপর নির্ভর করে সেই বিষয়টাকে আমরা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করছি, সেটিকেই আমরা রিটোরিক্যাল পাঠ্যক্রম বলে থাকি। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, লিখিত পাঠ্যক্রম কয় প্রকার ও কি, অথবা লিখিত পাঠ্যক্রমের প্রকারভেদগুলি আলোচনা করো। লিখিত পাঠ্যক্রম একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন 1 বিষয়কেন্দ্রিক পাঠ্যক্রম, 2 কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম, 3 অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম, 4 কেন্দ্রীয় পাঠ্যক্রম, 5 অবিচ্ছিন্ন পাঠ্যক্রম এবং 6 হচ্ছে জীবনকেন্দ্রিক পাঠ্যক্রম। 8 নম্বর প্রশ্ন, কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম কাকে বলে। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মূল কথা হলো শিক্ষণীয় বিষয়কে প্রত্যক্ষভাবে কাজের সঙ্গে সংযুক্ত করা, অর্থাৎ শিশুর ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে অবিচ্ছিন্ন কর্ম সম্পাদনের মাধ্যমে অভিজ্ঞতা ও জ্ঞান গঠন করবে। এটাই হলো কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মূল বৈশিষ্ট্য। এই পাঠ্যক্রমে কর্মের উপর অধিক গুরুত্ব প্রদান করা হয়, সেই সাথে শিক্ষার্থীর ব্যক্তিগত সক্রিয়তা অধিক গুরুত্ব পায়। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের সমর্থনের যারা বলেছেন তাদের মধ্যে জন ডিউই, ফ্রয়েবেল, মন্তেসরি, রবীন্দ্রনাথ ঠাকুর ও গান্ধীজি বিশেষ গুরুত্বপূর্ণ। এই সাথে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম হচ্ছে এমন একটি পাঠ্যক্রম যা আধুনিক যে শিক্ষা ব্যবস্থা বা পাঠ্যক্রমের নীতি সেগুলিকে অনুসরণ করে চলে। এই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম তোমাদের 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে দুটি বৈশিষ্ট্য বা উপযোগিতা লেখো। এটি 2, 4 বা 7-এর জন্য, 3, 4, 7-এর জন্য গুরুত্বপূর্ণ। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের প্রধান উপযোগিতা, বৈশিষ্ট্য বা গুরুত্ব যেগুলি হলো, এই পাঠ্যক্রমে শিশুর দৈহিক বিকাশের এই পাঠ্যক্রম শিশুর দৈহিক বিকাশের উপযোগী ব্যবস্থা থাকে। এই কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমকে সঠিকভাবে পরিচালিত করলে শিশুর বৌদ্ধিক বিকাশ সম্ভব হয়। 3 কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মাধ্যমে শিশুর মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটে, সেই সাথে শিক্ষার্থীর আগ্রহ ও মানসিক বিকাশের সহায়তা হয়। 4 কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে শিশু স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়, ফলে তাদের মধ্যে প্রক্ষোভিক বিকাশের সহায়ক হয়ে ওঠে। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে শ্রমের প্রতি মর্যাদা দান বিষয়টি নির্ভরতা, আত্মবিশ্বাস, নৈতিকতা, মূল্যবোধ গড়ে ওঠে, যা শিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যকে সফল করে তুলতে সাহায্য করে। এরপর হচ্ছে আমাদের 10 নম্বর প্রশ্ন, আজকের পর্বের শেষ প্রশ্ন। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমে দুটি ত্রুটি বা অসুবিধা লেখো। এটাও 2 অথবা 7-এর পাঠ প্রশ্ন হিসাবে 3 ও 4-এর জন্য গুরুত্বপূর্ণ। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রমের ত্রুটি বা অসুবিধাগুলি হলো: 1 এই পাঠ্যক্রমে কাজের উপর অধিক গুরুত্ব দেয়, ফলে শিক্ষার্থীর জ্ঞানমূলক উদ্দেশ্য উপেক্ষিত হয়। এই পাঠ্যক্রমে বর্তমান ও ভবিষ্যতের উপর গুরুত্ব দেওয়া হয়, অতীতের প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় না। 3
কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম পরিচালনার জন্য উন্নত শিক্ষণপ্রাপ্ত উপযুক্ত শিক্ষকের ভীষণ প্রয়োজন এবং বর্তমানে সেগুলো অভাব লক্ষ্য করা যায়। কর্মকেন্দ্রিক পাঠ্যক্রম পরিচালনা অনেক বেশি সময় সাপেক্ষ, তাই শিক্ষকেরাও অনেক সময় এই ধরনের পাঠ্যক্রম পরিচালনায় অনীহা দেখান। এই ছিল আমাদের আজকে চ্যাপ্টার 4 এডুকেশনাল স্টাডিজের চ্যাপ্টার 4 থেকে গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন, যেটা আমরা 2 নম্বর ও 7 নম্বরের জন্য উল্লেখ করলাম। এবং এটি ছিল আমাদের এই চ্যাপ্টারের প্রথম পর্ব। এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ আরও বেশ কিছু প্রশ্ন আমরা খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি। সেই সাথে আগের যে চ্যাপ্টারগুলো হয়ে গেছে সেগুলোর প্রশ্ন উত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরের ভিডিওগুলি দেখে নেবে এবং তোমরা এখন থেকে পড়াশোনা শুরু